আচ্ছা, তাহলে আমরা আজকে স্টার্ট করব হচ্ছে জুলজি চ্যাপ্টার 1। চ্যাপ্টারটা কিন্তু বেশ বড় এবং এইখানে অনেক টপিক অনেক টপিক আমরা আলোচনা করব। আমাকে যদি একটু ওভারভিউ দিই চ্যাপ্টার সম্পর্কে। এই চ্যাপ্টারে অ্যাকচুয়ালি দুইটা পার্ট আছে। একটা হচ্ছে প্রাণীর বিভিন্নতা, প্রাণী বৈচিত্র্য এই সংক্রান্ত বেসিক কিছু কথাবার্তা, যেখানে আমরা একটা প্রাণীর বৈশিষ্ট্য সংক্রান্ত কিছু কথাবার্তা জানবো। প্রাণীকে কি কি উপায়ে শ্রেণীবিন্যাস করা যায় সেই কথাবার্তা গুলা জানবো। আর সেকেন্ড পার্টে আমরা প্রাণীর বিভিন্ন পর্বগুলা নিয়ে কথা বলবো। তো এই অধ্যায়ের মূলত দুইটা পার্ট। প্রথম পার্টে আমরা বেসিক কথাগুলো শিখবো, আর সেকেন্ড পার্টে আমরা প্রাণীর বিভিন্ন পর্ব নিয়ে আলোচনা করব। কথা ক্লিয়ার? দুইটা পার্টই সমানভাবে ইম্পর্টেন্ট, সমানভাবে দুইটা পার্ট থেকেই কোশ্চেন হয়। তো আমি যেভাবে পড়াবো তুমি ঠিক সেইভাবে বোঝার এবং জানার চেষ্টা করবা। ক্লিয়ার? আসো আমরা আল্লাহর নাম নিয়ে শুরু করি। প্রাণীর বিভিন্নতা বই এবং শ্রেণীবিন্যাস এই অধ্যায়টা শুরু করি, আসো। একদম শুরুর দিকে খেয়াল করো। প্রথম পেজের একদম শুরুর দিকে দেখো কিছু কথা এখানে লেখা আছে, যে জীববিজ্ঞানীরা এই পর্যন্ত 2,70,000 ভাস্কুলার উদ্ভিদ এবং 15 লাখের বেশি প্রাণী প্রজাতি শনাক্ত করেছেন। এই লাইনটা একটু দাগ দাও। পরীক্ষায় আসতে পারে যে এখন পর্যন্ত কতগুলা ভাস্কুলার উদ্ভিদ আবিষ্কৃত হয়েছে। 2,70,000। আর প্রাণী প্রজাতির সংখ্যা কত? 15 লক্ষ। এখানে কিন্তু বলছে ভাস্কুলার উদ্ভিদ। ভাস্কুলার উদ্ভিদ শব্দের অর্থ কি? ভাস্কুলার, ভাস্কুলার শব্দের অর্থ কিন্তু হচ্ছে পরিবহন টিস্যু। তোমরা 9-10-এ পড়ে আসছো এই কথাগুলো। পরিবহন টিস্যু, উদ্ভিদের পরিবহন টিস্যু মানে জাইলেম ফ্লোয়েমকে বলা হয় একসাথে ভাস্কুলার বান্ডেল। তো জাইলেম ফ্লোয়েম বিশিষ্ট উদ্ভিদের সংখ্যা কত? সেটা হচ্ছে 2,70,000। এটা কিন্তু টোটাল উদ্ভিদের সংখ্যা না, শুধুমাত্র সেই সকল উদ্ভিদের সংখ্যা যাদের জাইলেম বা ফ্লোয়েম আছে, অর্থাৎ অর্থাৎ পরিবহন টিস্যু আছে। এরকম উদ্ভিদের সংখ্যা কত? 2,70,000। কথা ক্লিয়ার? আর এখন পর্যন্ত প্রাণী প্রজাতি শনাক্ত করা হয়েছে কতগুলা? 15 লাখের বেশি। ক্লিয়ার? এই দুইটা লাইন একটু ডাক দাও। একটু নিচের দিকে আসি। আচ্ছা, এবার খেয়াল করো, এই অধ্যায়ের পড়াটা এখন শুরু হবে, যে প্রাণীর বিভিন্নতা বা প্রাণী বৈচিত্র্য এই সংক্রান্ত কথাগুলো আমরা এখন স্টার্ট করব। আচ্ছা, শুরুতেই খেয়াল করো, এই যে প্রথম যে দুইটা পেজ আছে এটা খুবই লেস ইম্পর্টেন্ট। এখান থেকে পরীক্ষায় খুব কম টপিক আসে, তো এগুলোর পাশে আর লিখে রাখো। রিডিং। দেখো প্রথমেই লেখা আছে প্রাণীর আহ বিভিন্নতা বা প্রাণী বৈচিত্র্য কাকে বলে। দেখো পৃথিবীতে যত ধরনের প্রাণী আছে, জলচর, স্থলচর বা উভচর বা খেচর, এই প্রাণীর মধ্যে তিনটা বিষয়ে পার্থক্য তৈরি হইতে পারে: একটা জিনগত, আরেকটা প্রজাতিগত, আরেকটা হচ্ছে বাস্তু সংস্থানগত। এই তিনটা বিষয়ে পার্থক্য তৈরি হওয়ার কারণে প্রাণীদের মধ্যে যে বিভিন্নতা দেখা যায়, এই বিভিন্নতাকেই বলা হয় প্রাণী বিভিন্নতা বা প্রাণী বৈচিত্র্য। ক্লিয়ার? তাহলে পৃথিবীতে যে সকল প্রাণী আছে, জলচর, স্থলচর বা উভচর, এই প্রাণীগুলোর মধ্যে তিনটা বিষয়ে পার্থক্য হয়: জিনগত, প্রজাতিগত আর বাস্তু সংস্থানগত। এই পার্থক্যের কারণে তাদের মধ্যে যে বিভিন্নতা দেখা দেয়, এই বিভিন্নতাকে আমরা কি বলি? প্রাণী বৈচিত্র্য বা প্রাণী বিভিন্নতা। এই সংজ্ঞাটা একটু দাগলো। এখান থেকে এতটুকু সংজ্ঞাটা দাগলো। এখান থেকে পরীক্ষায় সংজ্ঞাটা সৃজনশীলের কতে আসতে পারে, যে তোমাকে বলবে প্রাণী বিভিন্নতা বা প্রাণী বৈচিত্র্য কি। আর এমসিকিউ তে যে কোশ্চেনটা আসবে, প্রাণী বিভিন্নতা তৈরির পেছনে কয়টি বিষয় মূলত মূল ভূমিকা পালন করে, এই তিনটা শব্দ গোল্লা দাও। এই তিনটা শব্দ গোল্লা দিয়ে এর পাশে লেখো এমসিকিউ। এগুলা মেইনলি এমসিকিউ তে আসবে, যে প্রাণী বিভিন্নতা বৈচিত্র্য কয়টা বিষয়ের উপর ভিত্তি করে হয়ে থাকে। অ্যান্সার হচ্ছে তিনটা বিষয়: জিনগত, প্রজাতিগত আর হচ্ছে বাস্তু সংস্থানগত। আরেকটা জিনিস তুমি এখান থেকে জানতে পারো, আরেকটা জিনিস জেনে রাখতে পারো, যদিও এটা এই বইয়ে লেখা নাই, জেনে রাখতে পারো যে প্রাণী বিভিন্নতা বা প্রাণী বৈচিত্র্য যেটা, এই যে প্রাণী এনিম্যাল ডাইভার্সিটি, এই এনিম্যাল ডাইভার্সিটি শব্দটা প্রথম কে ব্যবহার করেন, এটা এই বইয়ে নাই, তাই একটু জেনে রাখো। এটা আমাদের আলিম স্যার মালেদা ম্যাডামের বইয়ে আছে। এনিম্যাল ডাইভার্সিটি শব্দটা প্রথম প্রবর্তন করেন থমাস থমাস লাভ জয় নামক বিজ্ঞানী। উনি প্রথম এই এনিম্যাল ডাইভার্সিটি শব্দটা প্রবর্তন করেন। তাহলে আমি আবার বলছি, আমাদের এই যে প্রথম প্যারাটা,
এখান থেকে পরীক্ষা আসলে সর্বোচ্চ এই কোশ্চেনটা আসবে যে প্রাণী বিভিন্নতা বা প্রাণী বৈচিত্র্য কি। সেকেন্ড কোশ্চেন যেটা আসতে পারে, প্রাণী বিভিন্নতা বা প্রাণী বৈচিত্র্য কয়টি বিষয়ের উপর নির্ভর করে দেখা দেয়? তিনটা বিষয়, জিনগত, প্রজাতিগত আর একটা যে বাস্তু অবস্থানগত। একটা এক্সট্রা ইনফরমেশন যেটা জানতে হবে, যে এই প্রাণী বৈচিত্র্য বা এনিম্যাল ডাইভার্সিটি শব্দটা কে ব্যবহার করেন? অ্যান্সার হচ্ছে থমাস লাভজয়। কথা ক্লিয়ার? বুঝতে পারছো? আচ্ছা, আমরা একটু সামনের দিকে আগাই। এবার দেখো পরের পেজে আসো। পরের পেজে আমরা যে কথাগুলো একটু আগে বলেছি, এখন এগুলো একটু বিস্তারিত আমরা পড়তে যাব। খেয়াল করে দেখো, আমরা যেটা বলেছিলাম প্রাণী বৈচিত্র্য মূলত তিনটা বিষয়ের উপর নির্ভরশীল। একটা হচ্ছে জিনগত, একটা প্রজাতিগত, আর একটা হচ্ছে বাস্তুতান্ত্রিক। এই তিনটা বিষয়ের উপর দুইটা প্রাণীর মধ্যে বিভিন্ন পার্থক্য সৃষ্টি হয় বা বিভিন্ন বৈচিত্র্য আমরা দেখতে পারি। তা আমরা এখন এগুলো একটু ডিটেলস করবো। এই পুরা পেজটার উপরে লিখে রাখো আর, কারণ সাধারণত এখান থেকে কোশ্চেন খুব কম হয়। তো আমরা খুব স্পেসিফিক জায়গাগুলো পড়ার চেষ্টা করব, সবকিছু আমাদের খুব বেশি জানার দরকার নেই। প্রথমেই খেয়াল করো, জিনগত বৈচিত্র্য তুমি বুঝতেই পারতেছো যে যে কোনো দুইটা জীবের মধ্যে জিনগত পার্থক্য থাকাটা স্বাভাবিক। যেমন তোমার আমার মধ্যে, আমরা দুইজনই 46 ক্রোমোজোম বিশিষ্ট, বাট আমাদের মধ্যে অনেক পার্থক্য আছে না, বৈশিষ্ট্যগত পার্থক্য আছে, আকার আকৃতিগত পার্থক্য আছে। তো যে কোনো দুইটা জীবের মধ্যে জিনগত পার্থক্য থাকার কারণে যে পার্থক্য বা বৈশিষ্ট্যগুলো আমরা দেখতে পাই, এগুলাকে বলা হয় জিনগত বৈচিত্র্য। দেখো এই কথাটা এখানে লিখছে যে জিনগত বৈচিত্র্য বলতে নির্দিষ্ট বাস্তুতন্ত্রে কোনো নির্দিষ্ট প্রজাতির সদস্যদের মধ্যে জিনগত উপাদানের বৈষম্য মাত্রাকে বোঝায়। তার মানে যে একটা নির্দিষ্ট বাস্তুতন্ত্রে যে জীবগুলা বসবাস করছে, তাদের নির্দিষ্ট প্রজাতির মধ্যে বা নির্দিষ্ট সদস্যদের মধ্যে যে বৈশিষ্ট্য পার্থক্য দেখা যায় জিনগত কারণে, এটাকে আমরা কি বলছি? জিনগত বৈচিত্র্য বলছি। এই লাইনটা একটু দাগ দাও। আচ্ছা, এগুলো দরকার নাই। এখানে কিছু কথা লেখা আছে প্রথম দুই তিন লাইনে, এগুলো দরকার নাই। তুমি এই লাইনটা একটু রিডিং দাও, দেখো তাহলে অনেক কিছু বুঝতে পারবা। দেখো যে সকল মানুষ কিন্তু হোমোস্যাপিয়েন্স, কিন্তু সকল মানুষ হোমোস্যাপিয়েন্স প্রজাতি হলেও দেখো একজন আফ্রিকানকে আমরা কৃষ্ণাঙ্গ বলছি, অস্ট্রেলিয়ানকে আমরা শ্বেতাঙ্গ বলছি। আবার আমাদেরকে কি বলা হয়? আমাদেরকে এক নামে ডাকা হচ্ছে এশিয়ান। আবার কাউকে মঙ্গোলিয়ান নামে ডাকা হচ্ছে, কাউকে ককেশিয়ান নামে ডাকা হচ্ছে। কারণটা কি? কারণ হচ্ছে বিভিন্ন মানুষের মধ্যে আকৃতি, দেহের গঠন, বিভিন্ন জিনিসের সুস্পষ্ট পার্থক্য দেখা যায়। এই পার্থক্য থাকার কারণে আমরা এক একজনকে এক এক নামে ডাকছি, কিন্তু সবাই কিন্তু হোমোস্যাপিয়েন্স। ক্লিয়ার? আচ্ছা, এই লাইনটা একটু দাগ দাও। জিনগত বৈচিত্র্য নির্দিষ্ট এক প্রজাতির সদস্য ভিত্তিক হয়, এই ধরনের বৈচিত্র্যকে অন্তঃপ্রজাতিক বৈচিত্র্য বা ইন্ট্রা স্পেসিফিক ডাইভার্সিটি বলা হয়। যদি এখান থেকে কোনো কোশ্চেন পরীক্ষা আসে, তাহলে এটা আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। এটা ইনফিনিটি স্টার দাও, এমসিকিউ লেখো। এই লাইনটা পুরোটা দাগ দাও, যে জিনগত বৈচিত্র্য গুলা সাধারণত কেমন হয়? অন্তঃপ্রজাতিক। এই শব্দটা বক্স করো, অন্তঃপ্রজাতিক। দেখো, অন্তঃপ্রজাতিক, এটা তো খুব কমন সেন্স। যদি তুমি বলো যে জিনগত পার্থক্য স্যার মানুষ আর কুকুরে দেখা দিবে, এটা কিন্তু মানে একটা কমন সেন্সের বিষয় যে মানুষের এক ধরনের ক্রোমোসোম থাকে, কুকুরের আরেক ধরনের ক্রোমোসোম থাকে। মানুষের জেনেটিক্যাল প্যাটার্ন আর কুকুরের জেনেটিক্যাল প্যাটার্ন এক না, সো তাদের ডেফিনেটলি পার্থক্য থাকবেই। এটা আসলে আমরা পার্থক্য হিসেবে গণ্য করি না, কারণ এটা তো সুস্পষ্ট পার্থক্য থাকবেই। কিন্তু দুইজনই মানুষ, দুইজনই মানুষ, তারও 46 ক্রোমোজোম, তারও 46 ক্রোমোজোম, কিন্তু তাদের মধ্যে বিভিন্ন বিষয়ে পার্থক্য দেখা দিচ্ছে। কেউ ফর্সা, কেউ শ্যামলা, কারো চুল লম্বা, কারো চুল খাটো, কেউ হাইটে অনেক লম্বা, কেউ হাইটে অনেক খাটো, কেউ, কারো ভয়েস এক ধরনের, আরেকজনের ভয়েস আরেক ধরনের, কারো ভয়েস খুব ডিপ, কারো ভয়েস খুব লাইট। এই যে দুইটা, দুইজনই কিন্তু মানুষ, দুইজনই একই ক্রোমোজোম ধারী, কিন্তু তারপরও তাদের মধ্যে জেনেটিক্যাল যে পার্থক্যগুলো দেখা যায়, এগুলা কিন্তু খুব বেশি পরিলক্ষিত। এই জন্য বলা হয় যে জিনগত পার্থক্যগুলো সাধারণত অন্তঃপ্রজাতিক, মানে একই প্রজাতির সদস্যকে খুব বেশি দেখা যায়। যদি এখান থেকে কোনো কোশ্চেন পরীক্ষায় আসে, দেখবে এই কোশ্চেনটাই দিবে, জিনগত পার্থক্য কি ধরনের, অন্তঃপ্রজাতিক না আন্তঃপ্রজাতিক। আন্ত বললে দুইটা প্রজাতির মধ্যে, যেমন মানুষ কুকুর, এটা তো একদম কমন ওয়ার্ড, এটা তো পার্থক্য থাকবেই। কিন্তু মূল পার্থক্যটা আমরা কোথা থেকে বেশি বুঝতে পারি? অন্তঃপ্রজাতিক ক্ষেত্রে। আচ্ছা, এবার একটু দুই লাইন নিচে আসো, এই লাইনটা একটু দাগ দাও।
দেখো, এসব প্রজাতির সদস্যদের মধ্যে অন্তঃজননের ফলে একই ধরনের কম জিনগত বৈচিত্র্য সম্পন্ন জনসংখ্যার সৃষ্টি হবে। এখান থেকে যদি আর কোনো কোশ্চেন পরীক্ষা আসে তাহলে এই লাইনটা আসবে ইনশাল্লাহ। দেখো, এখানে কথাটা কি বলছে আমি জাস্ট একটু সহজে বুঝাই দিই। দেখো, দুইজন যদি একই প্রজাতির হয় যেমন দুইজনই মানুষ, এবং তার চেয়ে বড় কথা হচ্ছে ধরে নাও দুইজনই শ্বেতাঙ্গ, অর্থাৎ দুইজনই ধরো অস্ট্রেলিয়ার অস্ট্রেলিয়াতে বসবাস করে। এখন এই যে দুইজন মানুষ একই জায়গায় বসবাস করছে বা একই অঞ্চলে বসবাস করছে, তাদের ক্রোমোজোম প্যাটার্ন একই রকম, তাহলে তাদের জেনেটিক্যাল প্ল্যানটাও কিন্তু অনেকটা একই রকমই, জেনেটিক্যাল অ্যাপিয়ারেন্সটাও কিন্তু অনেকটা একই রকম, হয়তো সামান্য কিছু বিষয়ে পার্থক্য থাকতে পারে। তো এখন এই ধরনের দুইটা প্রজাতির মধ্যে যদি তাদের প্রজনন হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু নতুন কোনো ভেরিয়েশন আসার সম্ভাবনা কম। এখন যদি ভেরিয়েশন আসতো, যদি ধরো একজন শ্বেতাঙ্গ আর একজন হচ্ছে কৃষ্ণাঙ্গ, এরকম যদি হইতো, তাইলে কিন্তু ধরো দুইজন দুই অঞ্চলের মানুষ, সেক্ষেত্রে তাদের মধ্যে প্রজনন হইলে ভেরিয়েশন আসার সম্ভাবনা ছিল। কিন্তু যখন একই অঞ্চলের দুইটা সদস্যদের মধ্যে প্রজনন হবে, তখন কিন্তু জিনগত বৈচিত্র্য তুলনামূলক কম আসবে। কথা ক্লিয়ার? এই কথাটা এখানে লিখছে। ঠিক আছে, এই লাইনটা একটু রাখ দাও। তাহলে জিনগত বৈচিত্র্য থেকে আমি আবারও বলছি আমাদের কি কি জানতে হবে, ভালো মতো বোঝার চেষ্টা করো। জিনগত বৈচিত্র্য সাধারণত একটা নির্দিষ্ট প্রজাতির মধ্যে ভালো দেখা দেয়। ক্লিয়ার? একটা নির্দিষ্ট প্রজাতি যাদের দুইজনেরই ক্রোমোজোম সংখ্যা একই রকম, কিন্তু ক্রোমোজোমের ভেতরে যে ডিএনএ আর জিন আছে, এই সকল বিষয়ে পার্থক্য থাকার কারণে তাদের দুইজনের মধ্যে যে বৈশিষ্ট্যগত পার্থক্য ফুটে ওঠে, এটাকে আমরা জিনগত বৈচিত্র্য বলছি। তার মানে জিনগত বৈচিত্র্য সবচেয়ে বেশি ভালো কোথায় দেখা যায়? অন্ত প্রজাতি, আন্ত না, অন্ত প্রজাতি। ক্লিয়ার? আচ্ছা, আর একই আন্তঃপ্রজাতিক দুইটা সদস্য যদি একই অঞ্চলে বসবাস করে, তাদের মধ্যে যদি প্রজনন সম্পন্ন হয়, তাহলে সেক্ষেত্রে জিনগত বৈচিত্র্য আসার সম্ভাবনা খুব কম থাকবে। কারণ দুইজন একই অঞ্চলে, একই ধরনের জেনেটিক্যাল প্যাটার্ন দুইজনের মধ্যে, তো প্রজননে নতুন বৈশিষ্ট্য আসার সম্ভাবনা খুব কম। ক্লিয়ার? তাহলে এখান থেকে আমাদের এতটুকু কথা জানতে হবে। জিনগত বৈচিত্র্যের কথাগুলো যারা বুঝছো তারা একটু হাত তুলো তো, যদি কোনো কোশ্চেন থাকে আস্ক করতে পারো। হাত তোলার অপশন আছে, দেখো তোমার ওই নামের পাশেই রেইজ হ্যান্ডের অপশন আছে। আমি যখন ক্লাস নিবো তোমাকে মাল্টিপল টাইম এই কথাগুলো বলবো, কারণ তোমার পড়া হয়েছে কিনা হাত তুলে আমি বুঝতে পারবো যে স্যার হ্যাঁ পড়া হয়েছে। যদি কোনো কোশ্চেন থাকে তুমি চাইলে মাইক আনমিউট করে কোশ্চেন করতে পারো। স্যার, আপনার বইয়ের সাথে নতুন বইয়ের মিল নেই। আচ্ছা, এই পিডিএফটার সাথে নতুন বইয়ের কিছু অংশের মিল নাই, বুঝতে পেরেছো? আমরা আমরা ট্রাই করবো নেক্সট দিন ইনশাল্লাহ এই পিডিএফটা আপডেট করে নতুন পিডিএফটা আনার। আজকে এটা দিয়ে ক্লাস করো, নেক্সট দিন ইনশাল্লাহ আমরা নতুন পিডিএফটা দিয়ে দিব ইনশাল্লাহ। তাহলে আসুন সামনের দিকে আগাই, আমরা এখন সামনের দিকে যাই। আচ্ছা, এর পরের যে বৈচিত্র্যের টপিকটা খেয়াল করো, সেটা হচ্ছে প্রজাতিগত বৈচিত্র্য। সাধারণত এই যে প্রথম দিকের যে প্রথম দুই পেজ, এই দুই পেজ থেকে কোশ্চেন খুব কম আসে, কিন্তু যদি বলো কোনটা থেকে কোশ্চেন আসবেই, তাহলে সেটা দ্যাট উইল বি ফ্রম দা প্রজাতিগত বৈচিত্র্য। এই জায়গা থেকে কোশ্চেন আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। সবচেয়ে বেশি। আচ্ছা, প্রজাতিগত বৈচিত্র্য ভালো মতো বোঝার চেষ্টা করবো, আমাকে একটু বইটা দাগাই, তারপরে আমরা তোমাকে বুঝাই দিব এই জিনিসগুলা। খেয়াল করো যে প্রজাতিগত বৈচিত্র্য কোথায় কোথায় দেখা যেতে পারে, ভালো মতো বোঝার চেষ্টা করো। প্রজাতিগত বৈচিত্র্য দুইটা প্রজাতির মধ্যে দেখা দিবে, যেমন ধরো একটা মানুষ আর একটা হচ্ছে কুকুর। অর্থাৎ প্রজাতিগত বৈচিত্র্য আন্তঃপ্রজাতিক হতে পারে। আন্তঃপ্রজাতিক অর্থাৎ দুইটা ভিন্ন প্রজাতির মধ্যে এই পার্থক্যগুলা দেখা যেতে পারে।
আচ্ছা, আবার প্রজাতিগত বৈচিত্র্য অন্তঃপ্রজাতিকও হতে পারে। অন্তঃপ্রজাতিক, যেমন দুইজন মানুষের মধ্যে পার্থক্য আছে না, দুইজনই মানুষ, তাহলে সেই ক্ষেত্রে দুইজনের মধ্যে পার্থক্য আছে না। তার মানে প্রথম কথা যেটা মনে রাখতে হবে, প্রজাতিগত বৈচিত্র্য গুলা অন্তঃপ্রজাতিক হতে পারে, আবার আন্তঃপ্রজাতিক হতে পারে। এইটা হচ্ছে ইনফিনিটি স্টার ফর এমসিকিউ। ভালো মতো বোঝার চেষ্টা করো। জিনগত বৈচিত্র্য গুলা কিন্তু প্রধানত ছিল অন্তঃপ্রজাতিক, কিন্তু প্রজাতিগত বৈচিত্র্য গুলা সাধারণত অন্তঃপ্রজাতিক হতে পারে অথবা আন্তঃপ্রজাতিকও হতে পারে। কথা ক্লিয়ার? তার মানে একই প্রজাতির দুটি সদস্যদের মধ্যে হতে পারে অথবা দুইটা ভিন্ন প্রজাতির মধ্যেও হতে পারে। এই কথা দুইটা আগে গোল্লা দাও। আচ্ছা, নিচের দিকে খেয়াল করো। সাধারণত প্রজাতিগত প্রজাতিগুলা যখন একসাথে পরস্পর বসবাস করে তখন একটা বাস্তুতান্ত্রিক সম্প্রদায় তৈরি হয়, এটা আমরা সবাই জানি। যে বিভিন্ন প্রজাতির সদস্যগুলা যখন একসাথে অবস্থান করে, এই ধরনের একসাথে অবস্থানকে কি বলা হয়? বাস্তুতান্ত্রিক সম্প্রদায়, বা একটা ইকোসিস্টেম তৈরি হয়, ইকোলজিক্যাল কমিউনিটি তৈরি হয়। এই লাইনটা দাগ দাও। আচ্ছা, এখান থেকে আর তেমন কিছু লাগবে না। লাস্ট লাইন যেটা আছে, লাস্টের দুইটা লাইন দেখো সবুজ কালিতে দাগানো, এটা ইনফিনিটি স্টার দাও। ইনফিনিটি স্টার দাও, সৃজনশীলের ক লিখো, এমসিকিউ লিখো, এমএটি লিখো। এই লাস্টের দুইটা লাইন তোমার পরীক্ষার জন্য সুপার সুপার ইম্পর্টেন্ট। কথা বুঝছো? আচ্ছা, এটা একটু তোমাকে একটু বুঝাই। দেখো, আমরা যেটা পড়াচ্ছিলাম সেটা হচ্ছে প্রজাতিগত বৈচিত্র্য। আমরা তোমাকে পড়াচ্ছিলাম হচ্ছে প্রজাতিগত বৈচিত্র্য। প্রজাতিগত বৈচিত্র্য থেকে কয়েকটা জিনিস তোমার খুব ভালো মতো মাথায় রাখা লাগবে। প্রজাতিগত বৈচিত্র্য, কয়েকটা জিনিস খুব ভালো মতো তোমাকে মাথায় রাখা লাগবে। যে সাধারণত প্রজাতিগত বৈচিত্র্য কেমন হইতে পারে? এটা অন্তঃপ্রজাতিক হইতে পারে, অন্তঃপ্রজাতিক প্লাস আন্তঃপ্রজাতিক হইতে পারে। দিস ইজ দ্য ফার্স্ট ওয়ার্ড ইউ হ্যাভ টু রিমেম্বার, যে এটা অন্তঃপ্রজাতিক হইতে পারে, আন্তঃপ্রজাতিক হইতে পারে। এখন কিছু কোশ্চেন তোমাকে পরীক্ষায় দিবে যে আন্তঃপ্রজাতিকটা তো খুবই স্পষ্ট। যেমন একটা প্রজাতি হচ্ছে মানুষ, আরেকটা প্রজাতি হচ্ছে কুকুর। তাদের বৈচিত্র্যগুলা কিন্তু খুব সহজেই বোঝা যায়, যে দুইজনের মধ্যে কি কি বৈশিষ্ট্যগত পার্থক্য আছে খুব সহজে বোঝা যায়। কিন্তু অন্তঃপ্রজাতিক বৈচিত্র্যগুলা কিন্তু আসলে খুঁজে বের করতে হয়। তো একটা কোশ্চেন পরীক্ষা এখানে দেয় যে প্রজাতিগত বৈচিত্র্য যদি অন্তঃপ্রজাতিক কারণে হয়, তাইলে অন্তঃপ্রজাতির কি কি কারণে তাদের মধ্যে পার্থক্য দেখা যাবে। মনে রাখবো, অন্তঃপ্রজাতিগত দুইটা কারণে তাদের মধ্যে পার্থক্য দেখা যায়। একটা হচ্ছে ক্রোমোজোম সংখ্যা, সরি ক্রোমোজোম প্যাটার্ন, সংখ্যা না, ক্রোমোজোম প্যাটার্ন। আর দুই নাম্বার হচ্ছে আঙ্গিক গঠন। তাহলে পরীক্ষায় আসতে পারে, এগুলো যদিও গাজী আজমল স্যারের বইয়ে খুব ভালো লেখা নাই, পরীক্ষায় আসতে পারে যে অন্তঃপ্রজাতির মধ্যে মানে একই প্রজাতির সদস্যদের মধ্যে প্রজাতিগত বৈচিত্র্য দেখা দিবে। তাহলে একই প্রজাতির সদস্যদের মধ্যে যদি প্রজাতিগত বৈচিত্র্য দেখা দেয়, তাহলে সেটা কয়টা কারণে সাধারণত দেখা দিতে পারে? দুইটা কারণ। একটা হচ্ছে ক্রোমোজোম প্যাটার্ন, যে দুইটা সদস্যের মধ্যে ক্রোমোজোম প্যাটার্নটা কেমন। আর একটা হচ্ছে আঙ্গিক গঠনটা কেমন, কোন প্রজাতির দৈহিক গঠনটা কি প্রকৃতির। তাহলে এই লাইনটা একটু লিখে রাখতে পারো, যে দুইটা প্রজাতির মধ্যে যদি প্রজাতিগত বৈচিত্র্য দেখা দেয়, যদি এরা একই প্রজাতিভুক্ত হয় অর্থাৎ একই সদস্যভুক্ত হয়, তাহলে তাদের মধ্যে প্রজাতিগত বৈচিত্র্য দুইটা কারণে দেখা দেয়। একটা হচ্ছে ক্রোমোজোম প্যাটার্ন, যে দুইজনের ক্রোমোজোম প্যাটার্নটা কেমন। আর আরেকটা হচ্ছে আঙ্গিক গঠন, দুইজনের আঙ্গিক গঠনটা কেমন। কথা ক্লিয়ার? আচ্ছা, আরো কয়েকটা কথা জেনে রাখো। দেখো, আহ প্রজাতিগত বৈচিত্র্য মনে রাখতে হবে, প্রজাতিগত বৈচিত্র্যকে বলা হয় জীব বৈচিত্র্যের মৌলিক ধাপ। জীব বৈচিত্র্য, জীব বৈচিত্র্যের মৌলিক ধাপ। ক্লিয়ার? তাহলে প্রজাতিগত বৈচিত্র্য আমরা বলেছিলাম যে জীব বৈচিত্র্য হইতে পারে তিনটা কারণে। একটা হচ্ছে জিনগত বৈচিত্র্যের কারণে, প্রজাতিগত বৈচিত্র্যের কারণে, আরেকটা ছিল বাস্তুতান্ত্রিক বৈচিত্র্যের কারণে। কিন্তু তোমাকে যদি কোশ্চেন করা হয় এই তিনটার মধ্যে মৌলিক ধাপ কোনটা, তাহলে অ্যান্সারটা কি হবে? এই তিনটার মধ্যে মৌলিক ধাপ হচ্ছে প্রজাতিগত বৈচিত্র্য। পারবা ইনশাল্লাহ? ক্লিয়ার? আচ্ছা, আরেকটা জিনিস জেনে রাখো, প্রজাতিগত বৈচিত্র্যের প্রধান উপাদান দুইটা। প্রধান উপাদান
যদি বলা হয় এই বৈচিত্র্যের প্রধান উপাদান কয়টা, এই বৈচিত্র্যের প্রধান উপাদান দুইটা। একটা হচ্ছে প্রজাতি সমৃদ্ধি, মানে এই যে দুইটা প্রজাতির মধ্যে তুমি বৈশিষ্ট্যগত পার্থক্য দেখবা, বৈশিষ্ট্যগত পার্থক্যর পেছনে মূল কারণ কয়টা বা মূল উপাদান কয়টা, দুইটা, একটা প্রজাতি সমৃদ্ধি, আরেকটা হচ্ছে প্রজাতি সমতা। কথা বলছো, যখন আনইকুয়ালিটি তৈরি হবে দুইটা প্রজাতির মধ্যে, মানে সমতা থাকবে না, তখনই কিন্তু তুমি পার্থক্যগুলো দেখতে পাবা। একটা প্রজাতি যখন আরেকটা প্রজাতির চেয়ে বেশি উন্নত হয়েছে, মানে সমৃদ্ধ হয়েছে, তখনই কিন্তু তুমি পার্থক্য দেখতে পাবা। তাহলে কোশ্চেন জাগতে পারে প্রজাতিগত বৈচিত্র্যের প্রধান উপাদান কয়টি। তাহলে প্রধান উপাদান কয়টি? দুইটি, একটা হচ্ছে প্রজাতি সমৃদ্ধ আর একটা হচ্ছে সমতা। তাহলে আমরা কি কি করলাম ভালো মতো বুঝো। প্রজাতিগত বৈচিত্র্য এটা হচ্ছে জীব বৈচিত্র্যের মৌলিক ধাপ। তিনটা কারণে জীব বৈচিত্র্য হইতে পারে, এর মধ্যে মৌলিক ধাপ কোনটা? প্রজাতিগত বৈচিত্র্য। প্রজাতিগত বৈচিত্র্যের প্রধান উপাদান কয়টা? মূলত এই প্রক্রিয়ায় প্রধান উপাদান দুইটা, একটা হচ্ছে প্রজাতির সমৃদ্ধি আর একটা হচ্ছে প্রজাতির সমতা। ক্লিয়ার? আর এটা কয় রকমের হইতে পারে? দুই রকমের। অন্তঃপ্রজাতিক হতে পারে, আন্তঃপ্রজাতিক হতে পারে। অন্তঃপ্রজাতিক হলে পার্থক্যগুলো কোন কোন কারণে হয়? দুইটা কারণ, একটা হচ্ছে ক্রোমোসোমাল প্যাটার্ন আর একটা হচ্ছে দৈহিক গঠন। এটা দুই রকমের হইতে পারে। অন্তঃপ্রজাতিক মানে একই প্রজাতির দুইটা সদস্যের মধ্যে হইতে পারে, আরেকটা হইতে পারে আন্তঃপ্রজাতিক, মানে দুইটা ভিন্ন প্রজাতির মধ্যেও হইতে পারে আন্তঃপ্রজাতিক। অন্তঃপ্রজাতিক হওয়ার মূল কারণ কি? দুইটা, একটা হচ্ছে ক্রোমোজোম প্যাটার্ন, ক্রোমোজোম প্যাটার্ন, আর আরেকটা কি? দৈহিক গঠন। মূলত এই দুইটা কারণে হচ্ছে অন্তঃপ্রজাতিক পার্থক্যগুলো তৈরি হয়। কথা ক্লিয়ার? দেখো তো প্রজাতিগত বৈচিত্র্য থেকে এই কথাগুলা যা যা পড়া হয়েছে একটু হাত তুলো তো। যদি কোনো কোশ্চেন থাকে হাত হাত তুলতে পারো বা আস্ক করতে পারো। তোমরা হাত তুলো। আমি আবারও বলছি, যেটা যেগুলো তোমাকে পড়াইলাম। তাহলে প্রজাতিগত বৈচিত্র্য সাধারণত দুই ভাবে হইতে পারে, একটা হইতে পারে অন্তঃপ্রজাতিক, আরেকটা হইতে পারে আন্তঃপ্রজাতিক। খেয়াল করো, প্রজাতিগত বৈচিত্র্যটা দুই রকমের হইতে পারে, একটা হইতে পারে অন্তঃপ্রজাতিক, আরেকটা হইতে পারে আন্তঃপ্রজাতিক। যদি অন্তঃপ্রজাতিক অর্থাৎ একই সদস্যদের মধ্যে পার্থক্য তুমি দেখতে পাচ্ছ, তাহলে এটা কয় রকমের হবে? এটা কি কারণে হবে? একই প্রজাতির সদস্যদের মধ্যে পার্থক্য দুইটা কারণে হইতে পারে, একটা হইতে পারে ক্রোমোসোম প্যাটার্ন যদি ভিন্ন হয়, আরেকটা হচ্ছে দৈহিক গঠন যদি ভিন্ন হয়। দুইজনই মানুষ, একজন 6 ফুট একজন 5 ফুট, দৈহিক গঠন ভিন্ন। দুইজনই মানুষ, দুইজনের ক্রোমোসোম প্যাটার্নটা ভিন্ন, তাইলেও পার্থক্য আসবে। আচ্ছা, জীব বৈচিত্র্যের মৌলিক ধাপ বলা হয় প্রজাতিগত বৈচিত্র্যকে। ক্লিয়ার? এখানে প্রধান উপাদান কয়টা? দুইটা, একটা হচ্ছে প্রজাতির সমৃদ্ধি, আরেকটা কি? প্রজাতির সম- সমতা। ঠিক আছে, আই হোপ এগুলা আশা করি বুঝছো। আমরা একটু সামনের দিকে আগাই। আচ্ছা, এখন আমরা যেটা পড়াবো সেটা হচ্ছে বায়োডাইভার্সিটি, বায়োডাইভার্সিটি হটস্পট, হটস্পট। ভালো মতো শুনে রাখো, যদি এই প্রথম দুই পেজ থেকে কোনো কোশ্চেন রিটার্নে আসার মতো হয় তাহলে এটাই আসবে ইনশাআল্লাহ, ইনফিনিটি স্টার সৃজনশীলের ক। সাধারণত আমাদের এই অধ্যায়ের প্রথম যে দুই পেজ সেখান থেকে রিটেন কোশ্চেন খুব কম আসে, কিন্তু যদি কোনো কোশ্চেন আসার মতো হয় তাহলে ইনশাআল্লাহ এটাই আসবে। দেখো, বায়োডাইভার্সিটি হটস্পট জিনিসটা কি? হটস্পট মানে কি, একদম সহজ যদি কথা বলি আমরা, মানে পৃথিবীতে তো অনেক বড়, এবং সকল জায়গায় কিন্তু বিভিন্ন প্রজাতি বসবাস করছে। এই এত বড় পৃথিবীর কিছু কিছু অঞ্চল আছে যেখানে প্রজাতির সংখ্যা বেশি, তাদের মধ্যে বৈচিত্র্য বেশি। তোমার যদি জিজ্ঞেস করা হয় বাংলাদেশে প্রজাতির বৈচিত্র্য বেশি নাকি আফ্রিকা, নাইজেরিয়া, উগান্ডা এইসব দেশে প্রজাতির বৈচিত্র্য বেশি, ডেফিনেটলি আফ্রিকান কান্ট্রি গুলোতে বৈচিত্র্য বেশি, কারণ সেখানে ঘনবসতি বেশি, বিভিন্ন ধরনের প্রজাতি তুমি দেখতে পাবা। তাহলে সোজা কথা, যে সকল অঞ্চলে, পৃথিবীর যে সকল অঞ্চলে, পৃথিবীর যে সকল অঞ্চলে দেখো, পৃথিবীর যে সকল অঞ্চলে প্রজাতিগত বৈচিত্র্য বেশি পাওয়া যায়, প্রজাতিগত বৈচিত্র্য বেশি পাওয়া যায়, বেশি পাওয়া যায়, সেই সকল অঞ্চলকে
সেই সকল অঞ্চলকে আমরা বলি বায়োডাইভার্সিটি হটস্পট। কথা ক্লিয়ার? তাহলে বায়োডাইভার্সিটি হটস্পট কাকে বলে ভালো মতো বোঝার চেষ্টা করো। বা হটস্পট কি? যে সকল অঞ্চলে প্রজাতিগত বৈচিত্র্যের পরিমাণ বেশি বা প্রজাতিগত বৈচিত্র্যের সংখ্যাটা বেশি, সেই সেই সকল অঞ্চলকে আমরা কি বলি? বায়োডাইভার্সিটি হটস্পট। ভালো মতো বুঝে নাও, বায়োডাইভার্সিটি হটস্পট কিন্তু সব অঞ্চলকে বলা যাবে না। কিছু স্পেসিফিক অঞ্চল যেখানে তুমি বেশি পরিমাণে প্রজাতিগত বৈচিত্র্য দেখতে পাচ্ছ। কিছু এক্সট্রা কথা জেনে রাখো যেগুলো তোমাকে জানতে হবে। যে বায়োডাইভার্সিটি হটস্পট, এরকম অঞ্চল পৃথিবীতে এখন পর্যন্ত আছে 25টা। কথা ক্লিয়ার? তাহলে পৃথিবীতে বায়োডাইভার্সিটি হটস্পট কয়টা আছে? 25টা। পারবা ইনশাল্লাহ? কিছু কথা এক্সট্রা ইতিহাস জানলে ভালো। যে এই হটস্পট যে শব্দটা, হটস্পট হটস্পট এই শব্দটা প্রথম প্রকাশ করেন বা প্রথম প্রবর্তন করেন নরম্যান মায়ার। মনে রাখতে পারলে ভালো, এগুলো খুব বেশি আসে না, এটা মনে রাখতে পারলে ভালো। তাহলে হটস্পট শব্দটা কে প্রবর্তন করেন? নরম্যান মায়ার। আমরা যে হটস্পটে অবস্থান করি, মানে এই যে মানুষ, আমরা যে হটস্পটে জীবন ধারণ করছি, এটাকে বলা হয় ইন্দো বার্মা হটস্পট। ইন্দো বার্মা হটস্পট। তোমাকে পরীক্ষা দিতে পারে মানুষ কোন হটস্পট, বা সরি, আমরা এশিয়ানরা কোন হটস্পটে বসবাস করে, বা বাংলাদেশিরা কোন হটস্পটে বসবাস করে, অথবা আমরা কোন হটস্পটে হটস্পটে বসবাস করি। অ্যান্সার হচ্ছে ইন্দো বার্মা হটস্পট। কথা ক্লিয়ার? দেখো তো হটস্পট থেকে এই শব্দগুলো বুঝছো কিনা। হটস্পট কাকে বলে আশা করি পারবা। যে সকল অঞ্চলের প্রজাতিগত বৈচিত্র্য বেশি পাওয়া যায় তাকে কি বলা হয়? হটস্পট। পৃথিবীতে টোটাল হটস্পট কয়টা আছে? 25টা। এটা ইনফিনিটি স্টার ফর এমসিকিউ এন্ড অলসো মেডিকেল অ্যাডমিশন টেস্ট। টোটাল হটস্পট কয়টা আছে? 25টা। এটা মনে রাখতে পারলে ভালো। হটস্পট শব্দটা প্রথম কে প্রবর্তন করেন? নরম্যান মায়ার। আর আমরা কোন হটস্পটে বসবাস করি? ইন্দো বার্মা হটস্পট। কথা ক্লিয়ার? এতটুকু যার যার পড়া হয়েছে একটু হাত তোলো তো। কোনো কোশ্চেন থাকলে আস্ক করতে পারো। তোমরা যদি ধরো আমি লিখতে লিখতে নোট না করতে পারো, কোনো সমস্যা নাই। এই ভিডিওটা তো রেকর্ড দেওয়া থাকবে, সেকেন্ড টাইম রেকর্ডটা দেখে তখন এই নোটগুলো আবার তুলতে পারবা। আচ্ছা, সামনের দিকে আগাই। এখন ঠান্ডা মাথায় শোনো। এখন আমরা কিছু জিনিস তোমাকে পড়াই, দেখো খেয়াল করো। আহ হটস্পটটা আসলে মেজারমেন্ট করা হয় কিভাবে? হটস্পট মেজারমেন্ট, এগুলো আমাদের গার্জিয়ান স্যারের বই অনেক কিছু নাই। খুব ভালো মতো বোঝার চেষ্টা করবা। হটস্পট মেজারমেন্ট মানে কিভাবে তুমি একটা অঞ্চলকে হটস্পট বললা। আচ্ছা, হটস্পট মেজারমেন্টের জন্য একটা ল আছে বা একটা সূত্র আছে, যেটাকে বলা হয় সিম্পসন সিম্পসন ডাইভার্সিটি ইন্ডেক্স। তাইলে পরীক্ষায় আসতে পারে কোন সূত্রের সাহায্যে হটস্পট নির্ধারণ করা হয় বা হটস্পট মেজারমেন্ট করা হয়? সিম্পসন ডাইভার্সিটি ইন্ডেক্স। কথা বলছো? এই সূত্রটাকে ডি দ্বারা প্রকাশ করা হয়। ডি দ্বারা প্রকাশ করা হয়। এই ডি ডি এর মানের উপর নির্ভর করে হটস্পট মেজারমেন্ট করা হয়। সাধারণত ডি এর মান 0 থেকে 1 পর্যন্ত হইতে পারে। 0 থেকে 1। কথা ক্লিয়ার? ডি এর মানটা কত হইতে পারে? 0 থেকে 1 পর্যন্ত হতে পারে। এই ডি এর মানটা যত বেশি হবে, মানে শূন্যের উপরে, যেমন 0.1 আসছে, 0.2 আসছে, জিরো, এভাবে আস্তে আস্তে কিন্তু একের দিকে যাবে। এই ডি এর মানটা যত বেশি হবে, যত বেশি হবে, সেই জায়গায় মানে প্রাণী বৈচিত্র্যের সংখ্যাটা বেশি পাওয়া যাবে। কথা বলছো? ডি এর মান যত বেশি হবে, প্রাণী বৈচিত্র্য সেই জায়গায় তত বেশি পাওয়া যাবে। এখন প্রাণী বৈচিত্র্য সর্বাধিক তুমি যেখানে পাবা সেটাকে হটস্পট বলা হচ্ছে। তাই নি? বুঝছো? ক্লিয়ার? তোমাকে এটা পরীক্ষা আসতে পারে যে আমরা হটস্পট মেজারমেন্ট কিভাবে করে থাকি। হটস্পট মেজারমেন্ট করা হয় সিম্পসন ডাইভার্সিটি ইন্ডেক্স এই সূত্রের মাধ্যমে। সূত্রের নাম হচ্ছে সিম্পসন ডাইভার্সিটি ইন্ডেক্স। এই সূত্রের মাধ্যমে আমরা হটস্পটটা নির্ধারণ করি। এই সূত্রে ডি এর মান দেখে আমরা হটস্পট নির্ধারণ করি। ডি এর মান কত থেকে কত পর্যন্ত হইতে পারে? 0 থেকে 1 এই পর্যন্ত হইতে পারে। ডি এর মান যত বেশি হবে, ওই অঞ্চলে প্রাণী বৈচিত্র্যের সংখ্যাটাও তত বেশি হবে। আর সর্বাধিক প্রাণী বৈচিত্র্য যে অঞ্চলে পাওয়া যাবে সেটাকে আমরা হটস্পট বলি।
তাহলে এই যে সিম্পসন ডাইভার্সিটি ইন্ডেক্স, এই জিনিসটা যারা যারা বুঝছো একটু হাত তুলো। কোনো কোশ্চেন থাকলে আস্ক করতে পারো। আচ্ছা, আমরা তাহলে একটু বইটা দেখি। এখন একটু বইটাতে আসে আবার। খেয়াল করো, আহ প্রজাতিগত বৈচিত্র্য দেখো, আমরা সবকিছুই দাগাইছিলাম, এইখানে এসে থামছিলাম যে হটস্পট, এই যে বায়োডাইভার্সিটি হটস্পট, এই জায়গাতে থামছিলাম। আমরা এখান থেকে অনেকগুলো এক্সট্রা শব্দ পড়াইলাম। এই প্রজাতিগত বৈচিত্র্যের পাশে লিখে রাখো ক্লাস নোট, কারণ তোমাকে ক্লাস নোটে যে কথাগুলো পড়াইছে অনেক কথাই কিন্তু এখানে পাবা না। ক্লাস নোট কথাটা লিখে রাখো। ক্লিয়ার? আচ্ছা, আমাদের এটা পড়া শেষ, আমরা একটু নিচের দিকে আসি। এবার দেখো বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য, এটা টোটালি লেস ইম্পর্টেন্ট, খুব বেশি কিছু এখান থেকে আসবে না। জাস্ট জেনে রাখো যে বাস্তুতন্ত্র কাকে বলে, এটা আমরা সবাই জানি, যে একটা পরিবেশের মধ্যে যে প্রজাতিগুলা বসবাস করে তাদের সাথে, মানে ভৌত পরিবেশ, মানে অজীবীয়, মানে যারা জড় পদার্থ আছে পরিবেশে, এই দুইজনের মধ্যে যে একটা মিথস্ক্রিয়া তৈরি হয়, এই মিথস্ক্রিয়ার ফলে যে একটা সম্প্রদায় সৃষ্টি হচ্ছে সেটাকে আমরা বাস্তুতন্ত্র বলি। কথা বুঝতে পারছো? তাহলে একটা বাস্তুতন্ত্রে কিন্তু দুইজনের মধ্যে রিয়েকশন হয়। একটা হচ্ছে জীবীয় পদার্থ মানে প্রজাতি, আর একটা হচ্ছে অজীবীয় বা ভৌত পরিবেশ। আমরা আমরা কিন্তু যখন একটা বাস্তুতন্ত্রে বসবাস করি, তখন একটা পক্ষ থাকে হচ্ছে জীবীয় পদার্থ মানে জীবিত, আরেকটা পক্ষ থাকে জড় পদার্থ। যেমন ভৌত পরিবেশে বাতাস, খনিজ লবণ, এগুলো কিন্তু জড় পদার্থ। এই দুইজনের মধ্যে মিথস্ক্রিয়া দ্বারাই কিন্তু এই সম্প্রদায়টা তৈরি হয়েছে। যে পরীক্ষায় আসতে পারে, বাস্তুতন্ত্রে কার কার মধ্যে মিথস্ক্রিয়া হয়, প্রজাতি আর হচ্ছে অজীবীয় ভৌত পরিবেশের মধ্যে। মন থাকবে এই কথাগুলো। আচ্ছা, এবার খেয়াল করো 3 নম্বর লাইনে এসে একটু দাগাইতে পারো যে বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য বলতে বিভিন্ন বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহ ও পুষ্টি চক্রের মাধ্যমে সংযুক্ত বিভিন্ন জীব সম্প্রদায়ভুক্ত প্রজাতির মধ্যে ভিন্নতাকে বোঝায়। মানে এত হাবিজাবি জিনিস মনে রাখার দরকার নেই, সহজ কথায় মনে রাখো। বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য বলতে সোজা সাপটা এক কথা যদি আমরা বলি, যে ওই পরিবেশের মধ্যে যে প্রজাতিগুলো বসবাস করছে তাদের মধ্যে কি কি পার্থক্য দেখা যায়, সেটাকে আমরা বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য বলি। তার মানে বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য কিন্তু এটা অন্তঃপ্রজাতিক হইতে পারে, এটা আন্তঃপ্রজাতিক হইতে পারে। কথা ক্লিয়ার? কারণ একটা বাস্তুতন্ত্রে কিন্তু একই ধরনের প্রজাতির সদস্যরাও বসবাস করছে, ভিন্ন ভিন্ন প্রজাতির সদস্যরাও বসবাস করছে, তার মানে এটা অন্তঃপ্রজাতিকও হইতে পারে, আন্তঃপ্রজাতিকও হইতে পারে। আচ্ছা, পৃথিবীতে দেখো বিভিন্ন ধরনের বাস্তুতন্ত্র আছে, যেমন তৃণভূমি, বনভূমি, মরুভূমি, এগুলা তুমি জানো, এগুলা মনে রাখতে পারলে ভালো, এগুলা তেমন কিছু পরীক্ষায় আসে না। তাহলে বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য থেকে আমাদের 2-3টা কথা মনে রাখা লাগবে, খুব বেশি না। 1 নম্বর কথা যেটা মনে রাখা লাগবে, বাস্তুতান্ত্রিক বৈচিত্র্যে কার কার মধ্যে রিয়েকশন হয়, জীবীয় আর জড় পদার্থের মধ্যে, অর্থাৎ প্রজাতি এবং অজীবীয় পদার্থ মানে ভৌত পরিবেশ, এদের মধ্যে হচ্ছে মিথস্ক্রিয়া হবে। 2 নম্বর কথা যেটা, বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য অন্তঃপ্রজাতিক হইতে পারে, আর হচ্ছে এটা আন্তঃপ্রজাতিকও হইতে পারে। এটা অন্তও হইতে পারে, আন্তও হইতে পারে। কথা ক্লিয়ার? আর বিভিন্ন ধরনের বাস্তুতন্ত্র আছে, মনে রাখতে পারলে ভালো, এগুলো খুব বেশি পরীক্ষা আসে না। তাহলে খেয়াল করো, আমাদের ঝামেলার পড়াগুলা শেষ, আমরা এখন বুঝানোর পড়ার দিকে আগাবো। মানে যে টপিক গুলো একটু বোরিং ছিল সেগুলো আমাদের পড়ানো শেষ। দেখো, তাহলে প্রাণী বৈচিত্র্য কয়টা কারণে হচ্ছে? 3টা: জিনগত, প্রজাতিগত, আর হচ্ছে বাস্তুতান্ত্রিক। আই হোপ এগুলা থেকে যে যে শব্দগুলো তোমাকে পড়াইছি তুমি ইনশাল্লাহ পারবা। আচ্ছা, এখন খেয়াল করো, আমরা তো কয়েকটা জিনিস বুঝাই যেগুলা এরপরে রিটার্নে আসবে। এই যে আমরা প্রাণী বিজ্ঞানটা পড়তেছি, আহ প্রাণী বিজ্ঞান বা জুলজি, এই প্রাণী বিজ্ঞানের জনক বলা হয় কাকে? প্রাণী বিজ্ঞানের জনক, প্রাণী বিজ্ঞানের জনক বলা হয় অ্যারিস্টটলকে। অ্যারিস্টটল, অ্যারিস্টটল, অ্যারিস্টটলকে বলা হচ্ছে প্রাণী বিজ্ঞানের জনক। আচ্ছা, তুমি কি বলতে পারবা উদ্ভিদ বিজ্ঞানের জনককে? এনিওয়ান? কেউ বলতে পারবা উদ্ভিদ বিজ্ঞানের জনককে? প্রাণী বিজ্ঞানের জনক হচ্ছে অ্যারিস্টটল, আর উদ্ভিদ বিজ্ঞানের জনককে?
থিওফ্রাস্টাস। থিওফ্রাস্টাস উনি ছিলেন অ্যারিস্টটলের ছাত্র। কথা বুঝছো? থিওফ্রাস্টাস উনি ছিলেন অ্যারিস্টটলের ছাত্র। তাহলে প্রাণী বিজ্ঞানের জনক বলা হয় অ্যারিস্টটলকে, আর উদ্ভিদ বিজ্ঞানের জনককে থিওফ্রাস্টাস। কথা ক্লিয়ার? আচ্ছা, অ্যারিস্টটলকে প্রাণী বিজ্ঞানের জনক বলা হয় কেন? কারণ হচ্ছে অ্যারিস্টটলই প্রথম প্রাণীদের সম্পর্কে বিস্তারিত ধারণা মানুষকে দিয়েছিলেন। অ্যারিস্টটল সবগুলা প্রাণীকে প্রধানত দুইটা ভাগে ভাগ করেছিলেন, দুই ভাগে ভাগ করেছিলেন। একটাকে বলছিলেন ইনাইমা, ইনাইমা, ইনাইমা। আর আরেকটাকে বলছিলেন অ্যানাইমা, অ্যানাইমা। এখন এই শব্দগুলোর অর্থ কি খেয়াল করো। তাহলে অ্যারিস্টটল প্রাণীকে দুই ভাগে ভাগ করেছিলেন, একটার নাম দিয়েছিলেন ইনাইমা, আরেকটার নাম দিয়েছিলেন অ্যানাইমা। ঠান্ডা মাথায় শোনো, এই যে নাইমা, নাইমা এই শব্দগুলোর অর্থ হচ্ছে আরবিসি, আরবিসি। ইনাইমা বলতে বা নাইমা বলতে বোঝায় আরবিসি। আমার একটা চোরাই বুদ্ধি শিখাইছিলাম একদম বোটানি পড়াইতে গিয়ে, যে কোনো শব্দের আগে এ বা এন যদি বসে, দ্যাট মিনস অ্যাবসেন্ট। এ বা এন যদি বসে তার মানে অ্যাবসেন্ট। তাইলে খেয়াল করো, তাহলে এনাইমাটা কি হবে? যাদের আরবিসি নাই, অর্থাৎ লোহিত রক্তকণিকা নাই। আর ইনাইমাটা কি হবে? যাদের লোহিত রক্তকণিকা বা আরবিসি আছে, অর্থাৎ লাল রক্ত যুক্ত। কথা ক্লিয়ার? তাহলে ইনাইমা কাকে বলে আর এনাইমা কাকে বলে, এই দুইটা ইনফিনিটি স্টার ফর সৃজনশীলের পরীক্ষা আসবে। অ্যারিস্টটল প্রাণীকে দুই ভাগে ভাগ করছিলেন, একটা ছিল ইনাইমা আর একটা ছিল এনাইমা। তাহলে তোমাকে যদি বলে ইনাইমা কি, তাহলে লাল রক্ত যুক্ত প্রাণীকে ইনাইমা বলে। সুন্দর করে জেনে রাখো, লাল রক্ত যুক্ত। আরেকটু জেনে রাখলে ভালো, লাল রক্ত যুক্ত ও মেরুদণ্ডী, মানে যাদের মেরুদণ্ড আছে। লাল রক্ত যুক্ত মানে কি, অবশ্যই আরবিসি আছে। আর আরবিসি কোথা থেকে তৈরি হয়? অস্থি মজ্জা থেকে। তো তারা কিন্তু মেরুদণ্ড যুক্ত হবে। লাল রক্ত যুক্ত ও মেরুদণ্ডী এই প্রাণীগুলোকে কি বলা হয়? ইনাইমা। আর যদি এই কথাটা আমরা উল্টা কথা লিখি, উল্টা মানে লাল রক্ত বিহীন আর অমেরুদণ্ডী এই ধরনের প্রাণীকে কি বলা হয়? এনাইমা। তো তোমাকে পরীক্ষায় দিবে অ্যারিস্টটল প্রাণীকে কয় ভাগে ভাগ করেন। অ্যান্সার, দুই ভাগে ভাগ করেন। একটা হচ্ছে ইনাইমা, আরেকটা কি? এনাইমা। পরীক্ষা কোশ্চেন দিবে ইনাইমা কি, লাল রক্তযুক্ত এবং মেরুদণ্ডী এই প্রাণীকে কি বলা হয়? ইনাইমা। আর লাল রক্ত বিহীন অমেরুদণ্ডী এই প্রাণীকে কি বলা হয়? এনাইমা। এতটুকু যার যার পড়া হয়েছে একটু হাত তোলো তো। আচ্ছা, খুবই সহজ টপিক ছিল। আমরা আসলে একটু সামনের দিকে আগাই। তাহলে অ্যারিস্টটল প্রাণীকে দুই ভাগে ভাগ করছেন। একটা ছিল ইনাইমা, ইনাইমা। আর আরেকটা ছিল হচ্ছে এনাইমা, এনাইমা, এনাইমা। তো ইনাইমা কাকে বলে আর এনাইমা কাকে বলে আমরা সবই পড়ছি। ইনাইমা কাকে বলে আর হচ্ছে এনাইমা কাকে বলে। এখন দেখো, ইনাইমা যেটা, ইনাইমা এইটাকে আবার দুই ভাগে ভাগ করা যায়, দুই ভাগে। একটাকে বলা হয় ডিম্বজ আর আরেকটাকে বলা হয় জরায়ুজ। এগুলোও খুব সহজ, এগুলোও খুব সহজ। মানে ইনাইমা কারা? ওই যে যাদের আরবিসি আছে, মানে লাল রক্ত যুক্ত, প্লাস যারা হচ্ছে মেরুদণ্ডী, এদেরকে আমরা ইনাইমা বলি না? তো এই ধরনের প্রাণীদের প্রজননের উপর ভিত্তি করে এদেরকে দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে ডিম্বজ, একটা হচ্ছে জরায়ুজ। তুমি নামগুলা দেখলেই দেখবা যে পড়া হয়ে গেছে। খেয়াল করো, একটা ডিম্বজ একটা জরায়ুজ, তার মানে যে সকল প্রাণীরা বা যে সকল প্রাণীদের জন্ম ডিম ফুটে হয়, অথবা যে সকল প্রাণীর প্রজননের মাধ্যমে নতুন সন্তান বা নতুন সদস্য ডিম ফুটে সৃষ্টি হয়, তাদেরকে কি বলা হয়? ডিম্বজ। এক কথা যদি বলি, কারা ডিম্বজ? যাদের ডিম ফুটে জন্ম হয়, যাদের ডিম ফুটে আত্মপ্রকাশ ঘটে, তাদেরকে কি বলা হয়? ডিম্বজ। আর যারা জরায়ুর মাধ্যমে প্রসব হয়, যেমন মানুষ, আমরা মায়ের জরায়ু থেকে প্রসব হয়ে পৃথিবীতে আসছি। জরায়ু থেকে যদি জন্ম হয়, মানে জরায়ু থেকে যদি প্রসব হয়, তাহলে সেই ধরনের প্রাণীকে কি বলা হয়? জরায়ুজ। তাহলে এনাইমাকে কয় ভাগে ভাগ করা যেতে পারে? দুই ভাগে। একটা হচ্ছে ডিম্বজ, আরেকটা কি? জরায়ুজ।
ডিম্বজ কাদেরকে বলবা? যারা ডিম ফুটে জন্মগ্রহণ করে, তাহলে এই ধরনের প্রাণীকে কি বলা হয়? ডিম্বজ। আর জরায়ুজ কাদেরকে বলা হয়? যারা জরায়ু থেকে প্রসবের মাধ্যমে পৃথিবীতে আগমন করে, বা জরায়ু থেকে প্রসবের মাধ্যমে যাদের জন্মগ্রহণ হচ্ছে, তাদেরকে আমরা কি বলি? জরায়ুজ। কথা ক্লিয়ার? আচ্ছা, আমরা একটু বইটা দেখাই তোমাকে এবার। দেখো, এই কথাগুলাই এই 2 নাম্বার পেজের নিচের দিকে লেখা আছে, খেয়াল করো, একটু দাগাইতে পারো চাইলে। দেখো, যে অ্যারিস্টটল হচ্ছে সর্বপ্রথম প্রাণীদের ভিন্নতা লক্ষ্য করে প্রাণীবিদ্যাকে বিজ্ঞানের একটি স্বতন্ত্র শাখা হিসেবে তুলে ধরেন। এই কাজের জন্য তাকে আমরা প্রাণীবিজ্ঞানের জনক বলি। এটা একটু দাগ দাও, শুধু এতটুকু দাগাবা, এই 2 লাইন দাগানো দরকার নেই। এই প্রাণীবিজ্ঞানের জনক বলা হয় কাকে? অ্যারিস্টটলকে। ক্লিয়ার? আচ্ছা, এই লাস্ট লাইনে চলে আসো। দেখো, উনি লাল রক্তযুক্ত মেরুদণ্ডী প্রাণীদের ইনাইমা বলছে, এটা বক্স করো। আর লাল রক্তবিহীন অমেরুদণ্ডী প্রাণীকে এনাইমা বলছে, এটা বক্স করো। পরে পেজে আসো। দেখো, ইনাইমা যারা, প্রথম লাইনটা খেয়াল করো, ইনাইমা যারা, উনি তাদেরকে প্রজননের উপর ভিত্তি করে কিছু কিছু সদস্যকে ডিম্বজ বলছে, কিছু কিছু সদস্যকে জরায়ুজ বলছে। জরায়ুজ মানে কি? যারা সন্তান প্রসব করে। আর ডিম্বজ মানে কি? যারা ডিম পারে, মানে যাদের সন্তানগুলো ডিম ফুটে জন্মগ্রহণ করে। এক্সাম্পল মনে রাখতে পারলে ভালো। একটা জিনিস মনে রাখবা, জরায়ুজ হচ্ছে সকল স্তন্যপায়ী প্রাণী, এতটুকু মনে রাখলেই হলো। আর ডিম্বজ হচ্ছে বিভিন্ন হইতে পারে, উভচর, সরীসৃপ, পাখি, বিভিন্ন জন ডিম্বজ হইতে পারে। এখান থেকে আর তেমন কিছু জানার দরকার নেই। এবার একটু নিচের দিকে আসো, খেয়াল করো। প্রাণী শ্রেণীবিন্যাসের ভিত্তি, আমাদের আসলে এই অধ্যায়ের মূল পড়া এখান থেকে স্টার্ট হবে। আমরা এতক্ষণ যা পড়ছি সেগুলো একটু বোরিং পড়ালেখা ছিল। মূল পড়াটা এই জায়গা থেকে স্টার্ট হবে। প্রাণী শ্রেণীবিন্যাসের ভিত্তি, এই টপিকটার পাশে ইনফিনিটি স্টার দাও। সৃজনশীলের ক খ লিখো। মানে এখন যা কিছু পড়াবো দেখবা এগুলা সৃজনশীলের ক বা খ তে আসে, এমসিকিউ তেও আসবে, মেডিকেল অ্যাডমিশন টেস্টও এখান থেকে কিছু কোশ্চেন আসে। বাট মোর ওভার ইম্পর্টেন্ট, সৃজনশীলের ক খ এর জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। দেখো, প্রাণী শ্রেণীবিন্যাসের ভিত্তি মানে কি? কথাটা অর্থ কি? আমরা এখন একটা প্রাণীর প্রকারভেদ শিখবো, যে প্রাণীকে কোন কোন প্রকারে ভাগ করা যায়। এখন প্রকারভেদ করতে গেলে ডেফিনেটলি ভিত্তি লাগবে, যে এইটার উপর ভিত্তি করে প্রকারভেদ করছো। তো খেয়াল করো, আমরা 16টা পয়েন্ট দিয়ে একটা প্রাণীকে প্রকারভেদ করব। দেহের আকার, সংগঠন, মাত্রা, জীবন পদ্ধতি, এইভাবে আমরা আস্তে আস্তে পৌষ্টিক নালী পর্যন্ত যাব। এবং এক একটা ভিত্তির উপর ভিত্তি করে প্রাণীকে কি কি ভাগে ভাগ করা যায় সেগুলো আমরা শিখবো। কথা বলছো? তাহলে আমরা এখন আলোচ্য বিষয় হচ্ছে বিভিন্ন ভিত্তিতে প্রাণীকে কি কি প্রকারভেদে ভাগ করা যায় সেটা জানা। ক্লিয়ার? আচ্ছা, আসো আমরা স্টার্ট করি। খেয়াল করো, প্রথম যে প্রকারভেদটা আছে সেটা হচ্ছে দেহের আকারের উপর ভিত্তি করে প্রকারভেদ। দেখো, এটা জাস্ট নাম শুনলেই বোঝা যায় যে দেহের আকারের উপর ভিত্তি করে প্রাণীকে কয় ভাগে ভাগ করা যায়। ডেফিনেটলি 2 ভাগে। কিছু প্রাণী আছে যাদেরকে খালি চোখে দেখা যায়, বৃহত্তর প্রাণী। আর কিছু প্রাণী আছে যাদেরকে খালি চোখে দেখা যায় না, এদেরকে দেখার জন্য অনুবীক্ষণ যন্ত্র লাগবে, আনুবীক্ষণিক প্রাণী। তাহলে এগুলো খুব সহজ, আমার সাথে পড়ে শেষ করো। তাহলে যাদেরকে দেখার জন্য অনুবীক্ষণ যন্ত্র লাগবেই, মানে অনুবীক্ষণ যন্ত্র ছাড়া তুমি দেখতে পাবা না, এদেরকে কি বলা হয়? আনুবীক্ষণিক প্রাণী। তাহলে যত অণুজীব আছে, যত জীবাণু আছে, সবাই আনুবীক্ষণিক প্রাণী। আর যাদেরকে খালি চোখে ভালোভাবে দেখা যায়, এদেরকে কি বলা হয়? বৃহত্তর প্রাণী। যত প্রাণী তুমি চোখে দেখতে পাচ্ছ সবাই বৃহত্তর প্রাণী। কথা ক্লিয়ার? তাহলে আকারের উপর ভিত্তি করে প্রাণী কয় প্রকার? 2 প্রকার। একটা হচ্ছে আনুবীক্ষণিক প্রাণী, আরেকটা হচ্ছে বৃহত্তর প্রাণী। আনুবীক্ষণিক প্রাণী মানে কি? যাদেরকে খালি চোখে দেখা যায় না, মানে দেখার জন্য অনুবীক্ষণ যন্ত্র লাগবে, আনুবীক্ষণিক প্রাণী। আর যাদেরকে হচ্ছে খালি চোখে দেখা যায়, মানে স্পষ্ট ভাবে আমরা বুঝতে পারি, তাদেরকে কি বলা হয়? বৃহত্তর প্রাণী। আচ্ছা, তাহলে প্রথম প্রকারভেদটা পড়া শেষ। এবার আসো দ্বিতীয় প্রকারভেদ, যেটা সংগঠনের ক্রমমাত্রা। এটা ইনফিনিটি স্টার দিবা, সৃজনশীলের খ লিখবা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখন যেমনে পড়াবো ঠিক সেভাবে শিখবা। ক্লিয়ার? এই জিনিসটা বুঝাই, ভালো মতো বোঝার চেষ্টা করবো। দেখো, আমরা এখন যেটা পড়াবো সেটা হচ্ছে সংগঠনের ক্রমমাত্রা। তাহলে এখন প্রকারভেদের ভিত্তিটা হচ্ছে সংগঠন মাত্রা। তাহলে সংগঠন মাত্রার উপর ভিত্তি করে একটা প্রাণীকে 4 প্রকারে ভাগ করা যায়, 4 প্রকার। দেখো, সংগঠন মাত্রার উপর ভিত্তি করে একটা প্রাণীকে
তুমি 4 ভাগে ভাগ করতে পারবা। 4 ভাগে। একটা হচ্ছে কোষ মাত্রার সংগঠন, বোঝার চেষ্টা করো, দেখবে এমনি নিজেই পারবা। কোষ মাত্রার সংগঠন। দ্বিতীয়টা হচ্ছে কোষ টিস্যু মাত্রার সংগঠন, আমি পুরোটা লিখলাম না। তৃতীয়টা হচ্ছে টিস্যু অঙ্গ মাত্রার সংগঠন। লাস্টেরটা হচ্ছে অঙ্গ তন্ত্র মাত্রার সংগঠন। তাহলে সংগঠন মাত্রার উপর ভিত্তি করে একটা জীবকে বা প্রাণীকে কয় ভাগে ভাগ করা যায়? 4 ভাগে। কোষ মাত্রার সংগঠন, কোষ টিস্যু মাত্রার সংগঠন, টিস্যু অঙ্গ মাত্রার সংগঠন, অঙ্গ তন্ত্র মাত্রার সংগঠন। জাস্ট ঠান্ডা মাথায় বুঝো, একবারই মাথায় ঢুকে যাবে। তুমি ধরে নাও কোনো একটা প্রাণী তুমি অ্যানালাইসিস করছো। অ্যানালাইসিস করতে গিয়ে তুমি দেখলা যে ওই প্রাণীটার দেহ শুধুমাত্র কোষ দ্বারা গঠিত। আচ্ছা, এই কথাগুলো আমাকে আরেকটু বলো তো, আগে বলো তো। তুমি এগুলা জানো কিনা, 9-10 পড়ে আসার কথা, যে জীব দেহ কোষ দ্বারা গঠিত হয়। অনেকগুলা কোষ মিলে কি তৈরি করে? টিস্যু। আবার অনেকগুলা টিস্যু মিলে তৈরি করে অঙ্গ। অনেকগুলা অঙ্গ মিলে তৈরি করে তন্ত্র। এগুলো তুমি তো 9-10 পড়ছো, যে একাধিক কোষ মিলে যে গঠনটা তৈরি করে তাকে টিস্যু বলা হয়। একাধিক টিস্যু মিলে যে গঠনটা তৈরি করে তাকে অঙ্গ বলা হয়। একাধিক অঙ্গ মিলে একটা নির্দিষ্ট কাজ করলে তখন তাকে তন্ত্র বলা হয়। ঠিক আছে, এগুলো তুমি জানো। এখন খেয়াল করো, ধরে নাও কোন একটা জীব তুমি অ্যানালাইসিস করতেছো। অ্যানালাইসিস করতে গিয়ে তুমি দেখলা ওই জীবের দেহটা সম্পূর্ণভাবে শুধুমাত্র কোষ দ্বারা গঠিত। অর্থাৎ ওই জীবের দেহে শুধুমাত্র আছেই কোষ, কোষগুলা থেকে টিস্যু তৈরি হয় নাই। কথা ক্লিয়ার? তাহলে ওই জীবের দেহের সকল কার্যক্রম কোষ দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে। এবং যে কোষগুলা তার দেহে আছে তারা মিলে কিন্তু টিস্যু তৈরি করে নাই। তার মানে কোষ পর্যন্তই তার গঠনটা শেষ। তাইলে যে সকল প্রাণী বা যে সকল জীব এর দৈহিক গঠন কোষ দ্বারা গঠিত, কেবলমাত্র কোষ দ্বারা গঠিত, এবং কোষ দ্বারাই তাদের সকল কার্যাবলী নিয়ন্ত্রণ হচ্ছে, এই ধরনের জীবের সংগঠনকে কি বলা হয়? কোষ মাত্রার সংগঠন। বুঝছো কিনা বলো? তাহলে তার দেহের সকল কার্যক্রম কি দ্বারা নিয়ন্ত্রিত হবে? কোষ দ্বারা। আচ্ছা, যদি ঘটনাটা এরকম হয় যে কোনো একটা জীব এর দেহে কোষ বিদ্যমান এবং কোষগুলা পরস্পর মিলে মিলে টিস্যু তৈরি করছে। টিস্যু, আগেটাতে কিন্তু টিস্যু তৈরি হয় নাই, মানে কোষ পর্যন্তই ছিল, কোষগুলা মিলে টিস্যু তৈরি করেনি। কিন্তু এবার খেয়াল করো, যদি কোষগুলা মিলে মিলে টিস্যু তৈরি করে, তাহলে এই ধরনের সংগঠনকে কি বলা হয়? কোষ টিস্যু মাত্রার সংগঠন। বুঝছো কিনা বলো? তার মানে এদের দেহের সকল কার্যাবলী টিস্যুর মাধ্যমে নিয়ন্ত্রিত হবে। ক্লিয়ার? তাহলে আশা করি এখন এটা নিজেরাই পারবা। টিস্যু অঙ্গ মাত্রা সংগঠন কি? যদি ঘটনাটা এরকম হয় যে কোনো একটা জীবের দেহে কোষ আছে, কোষগুলা মিলে মিলে ধরো টিস্যু তৈরি করছে। অনেকগুলা টিস্যু মিলে মিলে আবার একত্রিত হয়ে অঙ্গ তৈরি করছে। মানে তার দেহে হার্ট, লিভার, আহ পাকস্থলী, ক্ষুদ্রান্ত, বৃহদান্ত্র বিভিন্ন অঙ্গ তৈরি হয়েছে। তাহলে এই ধরনের সংগঠনকে আমরা কি বলি? টিস্যু অঙ্গ মাত্রার সংগঠন। ঠিক আছে, তাহলে তার দেহের সব কার্যাবলী কোনটা দ্বারা নিয়ন্ত্রিত হবে? অঙ্গের মাধ্যমে। আচ্ছা, কাহিনীটা যদি এরকম হয়, ধরো যে কোষ ছিল, কোষগুলা মিলে টিস্যু হয়েছে, টিস্যুগুলা মিলে মিলে অঙ্গ হয়েছে। এখন অনেকগুলা অঙ্গ মিলে একসাথে একটা নির্দিষ্ট কাজ নিয়ন্ত্রণ করছে, অর্থাৎ তন্ত্র হয়ে গেছে। তখন এই মাত্রার সংগঠনকে কি বলা হয়? অঙ্গ তন্ত্র মাত্রার সংগঠন। অর্থাৎ শেষের যে দুইটা আছে আমরা সেটা দিয়ে সংগঠনটাকে প্রকাশ করি। কথা ক্লিয়ার? অঙ্গ তন্ত্র মাত্রার সংগঠন, যেমন ধরো হৃৎপিণ্ড আছে, সাথে ধমনী আছে, শিরা আছে, কৈশিক জালিকা আছে, সবকিছু মিলে রক্ত সংবহন তন্ত্র হয়ে গেছে। হৃৎপিণ্ড একটা অঙ্গ, ধমনী, শিরা, এগুলো এক একটা অঙ্গ। তাহলে অনেকগুলো অঙ্গ মিলে কি তৈরি করলো? রক্ত সংবহন তন্ত্র। তাহলে খেয়াল করে দেখো তো সংগঠন মাত্রা বিষয়টা বুঝছো কিনা, খেয়াল করো তো। তাহলে আমি আবার বলি, যার যার পড়া হয়েছে হাত তুলো। আমি আবার বলি, তাহলে কোষ মাত্রার সংগঠন কাকে বলে? যদি কোনো একটা প্রাণীর দেহ বিশ্লেষণ করে দেখা যায় যে এদের দেহে কেবলমাত্র কোষ দ্বারা গঠিত, মানে কোষগুলা মিলে টিস্যু হয় নাই, শুধু কোষ পর্যন্তই হয়েছে, তাহলে দেহের সকল কার্যক্রম ওই কোষ দ্বারাই নিয়ন্ত্রিত হবে। তাহলে এই ধরনের প্রাণীর সংগঠনকে কি বলা হয়? কোষ মাত্রা সংগঠন। কোষ টিস্যু মাত্রা সংগঠন, এটা কাকে বলে?
যে ঘটনাটা এরকম হয় যে কোনো একটা প্রাণীর দেহে কোষ আছে এবং কোষগুলা মিলে মিলে টিস্যু তৈরি করছে, কিন্তু টিস্যু থেকে অঙ্গ হয়নি, শুধু টিস্যুতে এসে শেষ হয়ে গেছে। তাহলে এই ধরনের সংগঠনকে কি বলা হয়? টিস্যু অঙ্গ মাত্রা সংগঠন। সরি, কোষ টিস্যু মাত্রা সংগঠন। এবং এদের কাজগুলা কার দ্বারা নিয়ন্ত্রিত হবে? টিস্যুর দ্বারা, মানে লাস্টে যে থাকবে সেই কিন্তু তাদের কাজ নিয়ন্ত্রণ করবে টিস্যু দ্বারা। আচ্ছা, যদি ঘটনাটা এরকম হয় যে কোনো একটা প্রাণী এর দেহে কোষগুলা মিলে মিলে টিস্যু হয়েছে এবং টিস্যু গুলা মিলে মিলে অঙ্গ তৈরি করছে, তাহলে এই ধরনের সংগঠনকে আমরা কি বলি? টিস্যু অঙ্গ মাত্রা সংগঠন। তাহলে এদের কার্যাবলী কার দ্বারা নিয়ন্ত্রিত হবে? শেষে যে আছে, অঙ্গের মাধ্যমে। আচ্ছা, ঘটনা যদি এরকম হয় যে কোষ থেকে টিস্যু হয়েছে, টিস্যু থেকে অঙ্গ হয়েছে এবং অঙ্গগুলা মিলে মিলে তন্ত্র তৈরি করছে, তাহলে এই ধরনের সংগঠনকে কি বলা হয়? অঙ্গ তন্ত্র মাত্রা সংগঠন। তাহলে এদের কার্যাবলী কার দ্বারা নিয়ন্ত্রিত হয়? বিভিন্ন তন্ত্রের মাধ্যমে। যেমন আমরা, আমাদের ম্যাক্সিমাম কার্যাবলী নিয়ন্ত্রিত হয় বিভিন্ন তন্ত্রের মাধ্যমে। আমাদের দেহে রক্ত সংবহন তন্ত্র আছে, শ্বসন তন্ত্র আছে, পরিপাক তন্ত্র আছে, বিভিন্ন তন্ত্রের মাধ্যমে আমাদেরটা নিয়ন্ত্রিত হয়। তাহলে পরীক্ষা এখান থেকে কি আসবে? ফার্স্ট কোশ্চেন জেনে রাখো, এগুলো প্রথম যে কোশ্চেনটা আসবে সেটা হচ্ছে সৃজনশীলের পথে। তোমাকে কোশ্চেন করবে কোষ মাত্রা সংগঠন কি, কোষ টিস্যু মাত্রা সংগঠন কি, টিস্যু অঙ্গ মাত্রা সংগঠন কি, অঙ্গ তন্ত্র মাত্রা সংগঠন কি। নেক্সট কোশ্চেনটা আসবে এমসিকিউ তে, প্লাস মেডিকেল অ্যাডমিশন টেস্টে, যে কাদের মধ্যে কোষ মাত্রা সংগঠন দেখা যায়, কাদের মধ্যে কোষ টিস্যু, কাদের মধ্যে টিস্যু অঙ্গ, কাদের মধ্যে অঙ্গ তন্ত্র মাত্রা সংগঠন দেখা যায়। এটার জন্য একটা সহজ সূত্র আছে, খেয়াল করো, একটা সহজ সূত্র আছে। তুমি চাইলে এই সূত্রটা লিখে রাখতে পারো, একটা সহজ সূত্র আছে, খেয়াল করো। আমরা এভাবে মনে রাখতে পারি, পিসি পি এন, অথবা এভাবেও লেখা যায় পিসি এন না দিয়ে সিও দিতে পারো, দুইটাই রাইট। পিসি পিসি এভাবেও দিতে পারো, মানে পিসি পি এন বা পিসি পিসি। মানে এটাতে কি হয় খেয়াল করো, পিতে হচ্ছে পরিফেরা। তাহলে পরিফেরা পর্বের যত প্রাণী আছে সবার কিন্তু কোষ মাত্রার সংগঠন দেখা যায়। ভালো মতো মনে রাখো, এগুলা কিন্তু যখন আমি পর্ব পড়াবো আবার লাগবে। এখন যদি পড়ে ফেলতে পারো তাহলে আর পর্বের সময় দ্বিতীয়বার পড়তে হবে না। তোমাকে আমি গিয়ে জিজ্ঞেস করবো পরিফেরা পর্বে কোন মাত্রার সংগঠন দেখা যায়? কোষ মাত্রা, তার মানে এদের দেহে কোষ পর্যন্তই তৈরি। আচ্ছা, স্থিতে হচ্ছে নিডারিয়া, নিডারিয়া। নিডারিয়া একটা পর্বের নাম, একটা পর্বের নাম। তাহলে নিডারিয়া পর্বে কোন মাত্রার সংগঠন দেখা যায়? কোষ টিস্যু। পরের পিতে হচ্ছে প্লাটি হেলমিনথিস, প্লাটি হেলমিনথেস। তাহলে প্লাটি হেলমিনথেস পর্বে কোন মাত্রার সংগঠন দেখা যায়? টিস্যু অঙ্গ মাত্রা। এন ফর নেমাটোডা, তুমি পিসিপিএন দিয়েও মনে রাখতে পারো, অথবা সি ফর করডাটা, মানে আমরা, করডাটা। একটা জিনিস মনে রাখো, নেমাটোডা থেকে করডাটা সবারই হচ্ছে অঙ্গতন্ত্র মাত্র সংগঠন দেখা যায়। এই সূত্রটা পিসিপিএনও হইতে পারে, পিসিও হইতে পারে। কথা বলছো? তাহলে সংগঠন মাত্রার এক্সাম্পল কেমনে মনে রাখবা? পিসিপিএন দিয়ে অথবা পিসিপিসি দিয়ে। প্রথম পিতে কি হয়? পরিফেরা পর্বের প্রাণীরা সবার কোষ মাত্রার সংগঠন। কোষ টিস্যু, নিডারিয়া পর্বের প্রাণীরা, এখানে সিটা উজ্জ্ব থাকে কিন্তু লেখার সময় সি ব্যবহার করতে হয়, নিডারিয়া। আচ্ছা, টিস্যু অঙ্গ, প্লাটিহেলমিনথেস পর্বের প্রাণীরা, অঙ্গতন্ত্র, নেমাটোডা বা করডাটা পর্বের প্রাণীরা। তাহলে সংগঠন মাত্রা যার যার পড়া হয়েছে একটু হাত তুলো তো। আর যদি এটা সৃজনশীলের ক্ষতে আসে, তা তুমি যেটা করবা, প্রথমে হচ্ছে সংজ্ঞা দিবা, লিখবা, যে সংজ্ঞা লেখার পর লিখবা এদের কার্যাবলী কোষ দ্বারা নিয়ন্ত্রিত হয় বা টিস্যু দ্বারা বা অঙ্গের মাধ্যমে বা তন্ত্রের মাধ্যমে নিয়ন্ত্রিত হয়, এই কথাটা লিখলা। এরপরে সেকেন্ড প্যারা এসে তুমি এক্সাম্পল লিখে দিবা যে কোনটার এক্সাম্পল কি। দেখো, যার যা পড়া হয়েছে হাত তুলো, যদি কোনো কোশ্চেন থাকে আস্ক করতে পারো। ইফ এনি কোশ্চেন ইউ ক্যান আস্ক মি। সামনের দিকে আগাবো। আচ্ছা, খেয়াল করো, একটু বইটা দেখাই এবার। এই সংগঠন ক্রমমাত্রা, এটা ইনফিনিটি স্টার দাও। সৃজনশীলের ক লিখো, সৃজনশীলের খ লিখো, মেনলি খতে বেশি আসে। আর এমসিকিউ তে এক্সাম্পল গুলো আসবে, মেডিকেল অ্যাডমিশন টেস্টেও এক্সাম্পল গুলো আসবে। তাহলে আই হোপ তুমি এখন এটা পারবা। কোষ মাত্রা সংগঠন, কোষ টিস্যু মাত্রা সংগঠন, টিস্যু অঙ্গ মাত্রা সংগঠন, আর হচ্ছে অঙ্গ তন্ত্র মাত্রা সংগঠন। এখান থেকে এক্সাম্পল গুলো দাগ দাও। কোষ মাত্রা সংগঠন কোথায় দেখা যায়? পরিফেরা পর্বে। কোষ টিস্যু নিডারিয়া পর্বে।
টিস্যু অঙ্গ প্লাটিহেলমিনথিস পর্বে। আর অঙ্গতন্ত্র খেয়াল করো, নেমাটোডা থেকে শুরু করে নিমার্টিয়ান যারা আছে এখান থেকে শুরু করে কর্ডাটা পর্ব পর্যন্ত তুমি এটা পেতে পারো। এই যে লাস্ট লাইনটা একটু দেখো, নিমার্টিয়ান, নিমার্টিয়ান মানে হচ্ছে নেমাটোডা। কথা বলছো, নিমার্টিয়ান মানে কি, নেমাটোডা পর্বের প্রাণী না, নেমাটোডা। তুমি এছাড়াও জেনে রাখবা যে কর্ডাটা পর্বের প্রাণীতেও কিন্তু এটা পাওয়া যায়, কর্ডাটা। ক্লিয়ার? আই হোপ তোমার কাছে এই টপিকটা সবাই বুঝতে পারছো। এখন আমাদের একটু সামনের দিকে আগাই, পরে পেজে যাই। পরের পেজে খেয়াল করো, আমরা এটা বলে আজকে শেষ করে দিব। জীবন পদ্ধতি, এটা জাস্ট আমরা 2-3 মিনিটে বলবো। এটা খুবই লেস ইম্পর্টেন্ট, আর লিখে রাখো পাশে। জীবন পদ্ধতির উপর ভিত্তি করে প্রাণীকে প্রকারভেদ করা যায়। দেখো সেক্ষেত্রে প্রাণী 4 রকমের হইতে পারে: মুক্তজীবী, পরজীবী, মিথজীবী, সহজীবী। লাস্টের দুইটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, প্রথম দুইটা লেস ইম্পর্টেন্ট। নর্মালি বুঝতে পারতেছো মুক্তজীবী মানে কি, যারা স্বাধীনভাবে বসবাস করে, কারোর উপর সে নির্ভরশীল না, এই ধরনের প্রাণীকে কি বলা হয়, মুক্তজীবী বা ফ্রি লিভিং। যেমন কবুতর, দেখবা বাসা বাড়ির আশেপাশে তুমি যে ছেড়ে দাও, ও নিজের মতো স্বাধীনভাবে বসবাস করবে, তোমার কাছে এসে খাবার চাবে না। তার মানে এরা মুক্তজীবী। পরজীবী মানে কি, যদি কেউ স্বাধীনভাবে বসবাস করতে অক্ষম হয়, মানে কারোর উপর নির্ভরশীল হয়, কারোর কাছে আশ্রয় গ্রহণ করে, এবং তার আশ্রয়দাতা থেকে সে খাদ্যও গ্রহণ করছে, তাহলে এই ধরনের জীবকে আমরা কি বলি, পরজীবী। দেখো, প্রাণী দেহে আশ্রয় নিবে এবং আশ্রয়দাতা দেহ থেকে খাদ্য গ্রহণ করবে, এটাকে আমরা কি বলি, পরজীবী। সাধারণত কৃমি যারা, তারা হচ্ছে পরজীবী হয়, যেমন যকৃত কৃমি, প্যাসিওলা হেপাটিকা। এটা ইনফিনিটি স্টার দিও ফর এমসিকিউ। মানে এমসিকিউ তে এটা আসবে না যে কোনটি পরজীবী, সবগুলো কৃমি কিন্তু পরজীবী। তোমার কোশ্চেন যেটা দিবে, নিচের কোনটি যকৃতের কৃমি, তখন দেখবা এই বৈজ্ঞানিক নামগুলা দিয়ে কোশ্চেন হবে। প্যাসিওলা হেপাটিকা, লোয়া লোয়া, অ্যাসকারিস লাম্ব্রিকয়েডিস। তোমাকে এবং বিভিন্ন বৈজ্ঞানিক নাম দিয়ে বলবে যে নিচের কোনটা যকৃত কৃমি। তো যকৃতের কৃমির বৈজ্ঞানিক নামটা মনে রেখো, প্যাসিওলা হেপাটিকা। এটা পরীক্ষা বেশ কয়েকবার আসছে। তাহলে এই দুটা পড়া শেষ। আচ্ছা, মিথজীবী তুমি 9-10-এ পড়ছো। মিথজীবী মানে কি, যে দুইটা জীব একসাথে বসবাস করতেছে এবং দুইজন যদি দুইজনকে উপকার করে, তাইলে এই ধরনের এই সহ বসবাসকে আমরা কি বলি, যে একসাথে বসবাসকে আমরা কি বলি, মিথজীবিতা। দেখো খেয়াল করো, দুটি ভিন্ন প্রজাতি পারস্পরিক সহযোগিতা এবং সহজান্তের ফলে উভয় যদি উপকৃত হয়, এদেরকে বলা হয় মিথজীবী প্রাণী। যেমন এটা দাগায় রাখো, এটা দাগায় রাখো, ক্লোরোহাইড্রা ভিরিডিসিমা এবং জু ক্লোরেলা। এটা আমরা চ্যাপ্টার 2 তে যদিও পড়বো, খুব ডিটেলস পড়বো, জাস্ট এক্সাম্পলটা মনে রাখো। যে ক্লোরোহাইড্রা ভিরিডিসিমা এবং জু ক্লোরেলার মধ্যে যে একসাথে বসবাসের ফলে যে সম্পর্কটা তৈরি হয়, তাকে আমরা মিথজীবিতা বলি। আচ্ছা, সহজীবী জিনিসটা কি খেয়াল করো। সহজীবী মানে হচ্ছে দুইজনে একসাথে থাকবে, কিন্তু কেউ কারো উপকারও করবে না, কেউ কারো ক্ষতিও করবে না। কথা বুঝতে পারছো? মানে উপকারও করবে না, ক্ষতিও করবে না, কিন্তু তারা একসাথে বসবাস করছে সাবলেট হিসেবে। একটা ফ্ল্যাটে দুইটা রুম, ওই পাশে একজন থাকে, এই পাশে একজন থাকে, সাবলেট হিসেবে দুইজন বসবাস করছে, কারোর সাথে কারো কোনো সম্পর্ক নাই, কেউ কারো উপকারও করছে না, কেউ কারো ক্ষতিও করছে না। এই ধরনের সহ বসবাসটাকে আমরা কি বলি, সহজীবিতা বা সহজীবী প্রাণী বলি। দেখো, প্রাণী যদি একত্রে বসবাস করে, কেউ কারো দ্বারা উপকৃত না হলেও ক্ষতিগ্রস্ত হয় না, তাহলে এই ধরনের অবস্থানকে আমরা কি বলি, সহজীবী প্রাণী। যেমন রিমোরা সার। রিমোরা হচ্ছে একটা চোষক মাছ, মানে যে মাছটা খাদ্য উপাদান শোষণ করে বা শুষে নেয়, এরকম একটা মাছ। এই যে সমুদ্রে যে শার্ক থাকে বা হাঙর থাকে, হাঙরের সাথে একসাথে বসবাস করতে পারে, সেক্ষেত্রে শার্ক এই রিমোরার কোনো ক্ষতি করে না, রিমোরা শার্কের কোনো ক্ষতি করে না। শার্ক রিমোরাকে কোনো উপকার করে না, রিমোরা শার্ককে কোনো উপকার করে না। এই এক্সাম্পলটা একটু মনে রেখো, কারণ এটা রাখাটা ইম্পর্টেন্ট। এটা পরীক্ষায় বেশি আসে, যে কার কার মধ্যে সহজীবিতা তৈরি হয়। রিমোরা নামক মাছের সাথে শার্কের সহজীবিতা তৈরি হয়। কথা বুঝছো? দেখো তো, এই জিনিসগুলো যারা যারা বুঝছো তারা একটু হাত তুলো, কোনো কোশ্চেন থাকলে আজ করতে পারো। আমরা আজকে এতটুকু পর্যন্তই রাখবো, এরপরে ক্লিভেজ, ভ্রূণীয় বিকাশ আগামী দিন স্টার্ট করবো এগুলো। কোনো কোশ্চেন আছে কারো? সব বুঝছো? আচ্ছা, আমরা তাহলে কিছু কথা তোমাকে বলে এখন ছেড়ে দিব।